বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয় এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। সে কারণেই দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবার ব্যাপারে বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, 24-এর অভ্যুত্থানের আগে পরে সকল সময় বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হোক। বিএনপি তার ভিশন 2030 এবং 31 দফাতেও এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে। মাননীয় স্পিকার, সে কারণেই সঙ্গতভাবে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এইবার রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণের বাইরে গিয়ে তার নিজের মতন করে ভাষণ দিতে পারবেন, কিন্তু আমরা দেখলাম এইবারও রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত একটি ভাষণ তাকে দিতে হলো। সো আমরা যদি এতটুকু স্বাধীনতা মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে দিতে না পারি তাহলে আর আমরা কোন ভারসাম্যের কথা বলছি? যাই হোক মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমার এই কঠিন যাত্রাকে সহজ করে দিয়েছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনো দিন পূরণ হবে না। মাননীয় স্পিকার, হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি? মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন কি ছিল? তারা জানতো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। তারা ছিল সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া সাধারণ জনগণ বাংলাদেশের। তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন, একটা নতুন রাজনীতি নির্মাণের স্বপ্ন, একটা নতুন চিন্তার জন্ম দেওয়ার স্বপ্ন, এবং সর্বোপরি সকলের জন্য যেই ভীষণ রকম বৈষম্য আমরা দেখেছি গত কয়েক বছর, সেখান থেকে মুক্ত হয়ে সকলকে নিয়ে, সকলকে একসাথে করে একটা বাংলাদেশের স্বপ্ন। সেই সকল মানুষের কাছে আমি এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী এই সংসদ সদস্যরা সকলেই কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা কিন্তু বায়বীয় বা অলীক কোনো বিষয় ছিল না। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখব তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শোনো মহাজন, আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয়। হামাক ব্যাটাক মারলো কেন? এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না মাননীয় স্পিকার। যে এই কথাটি আমি বলেছি, একটা স্বপ্ন, একটা নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে সকলের বাংলাদেশ গঠন করবার একটা স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেয়া হবে না। মাননীয় স্পিকার, আমি খুব বিনয়ের সাথে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা 1 বছর পার না হতে হারিয়ে গেলেন কেন 7 জন নারী সাংসদের এই সংসদে? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়, পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না, আর সবকিছু যখন ঠিক হয় তখন নারী হয়ে যায় ট্রোলের বস্তু। নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, নারীর হাসি, সবকিছুই তখন হাসির খোরাকে পরিণত হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না।
মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের 5 নম্বর প্যারায় বলা হয়েছে বিবিএস এর চূড়ান্ত হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার 3.49%। প্রবৃদ্ধি হচ্ছে, উৎপাদন বাড়ছে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বরং উৎপাদন ও সেবা খাতগুলোকে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়। সেই দুই খাতেই কর্মসংস্থান চলছে। একে চাকরিবিহীন প্রবৃদ্ধি বলে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দক্ষতার অভাব এবং ভাষাগত দুর্বলতার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো বাধ্য হচ্ছে অন্য লোক নিয়োগ দিতে, অর্থাৎ কর্মমুখী শিক্ষা দিয়ে চাকরির জন্য প্রস্তুত করতে আমরা ব্যর্থ হচ্ছি। মাধ্যমিকের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিদের বেকারত্বের হার যেখানে 3.01%, সেখানে উচ্চ ডিগ্রিধারীদের ক্ষেত্রে এটি 8.7%। ভাষণের 6 নম্বর প্যারায় মূল্যস্ফীতির কথা বলা আছে। বিবিএস এর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.30%, যা গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে বিশ্ব ব্যাংকের ঝুঁকিপূর্ণ দেশগুলোর লাল তালিকায় অলরেডি বাংলাদেশের নাম গেছে। এর সরাসরি প্রভাব পড়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ওপর, যাদের মোট আয়ের 2/3 থেকে অর্ধেক পর্যন্ত খাবার কিনতেই চলে যায়। ক্রমাগত মূল্যস্ফীতি দারিদ্র্য বাড়ায়, পুষ্টিহীনতা তৈরি করে এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে সরাসরি প্রভাব রাখে। মাননীয় স্পিকার, প্যারা 7-এ রাষ্ট্রপতি 19 ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটা দাঁড়িয়েছে $34.78 বিলিয়ন বলে ঘোষণা করেছেন। এই বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হলো পোশাক রপ্তানি। এরপর আছে প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স, বৈদেশিক ঋণ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা FDI, বৈদেশিক অনুদান ইত্যাদি। একক শিল্প হিসেবে তৈরি পোশাক খাতের উপর অতিরিক্ত নির্ভরতা, বৈদেশিক ঋণ বেড়ে $113.51 বিলিয়ন হওয়া, FDI এর ক্রমাবনমন ইত্যাদিকে মোকাবেলা করতে হলে রফতানি পণ্যের বহুমুখীকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের কোনো বিকল্প নাই। সম্প্রতি সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে, তাই এখন থেকে আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবাহ শক্ত না হলে এই চাপ সামাল দেয়া সত্যিই কঠিন। পাশাপাশি হুন্ডি ও অর্থ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত 15 বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে, যার পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে $23,400 কোটি, সেটি ফেরত আনা না গেলে কিংবা ব্যাংক খাতে থাকা 6 লক্ষ কোটি টাকার খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা না গেলে অর্থনীতির পুনরুদ্ধারের কোনো পরিকল্পনাই কাজে আসবে না। পাচারকৃত টাকার 75% যায় ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। গত 10 বছরে এই ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার হয়েছে $68 বিলিয়ন। সুতরাং এই মিথ্যা ইনভয়েসিং বন্ধ করা না গেলে টাকা পাচারও বন্ধ সম্ভব নয়। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক তদারকি উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত, খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা। এটি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে PhD করা উচ্চ ডিগ্রিধারী মানুষজন, অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর যিনি নিয়োগ পেয়েছেন, তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির MD। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব আমার সময় 2 মিনিট বাড়িয়ে দিতে। মাননীয় স্পিকার, একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি, প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছে। দল করা দূষণীয় কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয় সেটা দুর্ভাগ্যজনক। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করা। আশা করব আগামীতে সালমানের জায়গায় সাইফুর এসে বসবে না। আশা করব বিনিয়োগ বান্ধব পরিবেশ তখনই হবে যখন আমরা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিদ্যুৎ, গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারবো, ঘুষ দুর্নীতি কমিয়ে একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করতে পারবো। পাতানো নির্বাচন বলতেই 14, 18, 24-এর কথা আসে মাননীয় স্পিকার, কিন্তু গত কয়েকদিন আগে পত্রিকায় যেটা স্পষ্টভাবে এসছে, 2008 সালের নির্বাচন মাননীয় স্পিকার, সেটিও কোনো নিরপেক্ষ নির্বাচন ছিল না। 2008 সালের নির্বাচনেও একরকম পাতানো খেলা এবং ভেতরের নানান নকশার মাধ্যমে এক দলকে একেবারে ব্রুট মেজরিটি দিয়ে সংসদে আনা। ধন্যবাদ মাননীয় সদস্য।